হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিপি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার 1 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের বিষয়টি কি আছে দেখে নাও। আইসোস্টেসি বা সমস্থিতি মতবাদ বলতে কি বোঝো? এই সমস্থিতি বলতে আমরা কি বুঝি? যখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তি কি করে, সমানভাবে ক্রিয়া করে, এর ফলে কি হয়, ভূপৃষ্ঠে কোনো রকম কিন্তু পরিবর্তন ঘটে না। এই যে ব্যাপারটা রয়েছে, একে কিন্তু সমস্থিতি মতবাদ বলা হয়েছে। এখন আমরা এ সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। ঠিক আছে, কি আছে দেখে নাও। ভারসাম্যের সাধারণ ধারণা। 1889 সালে প্রখ্যাত ভূবিজ্ঞানী ক্লারেন্স ডাল্টন প্রথম কি করেছিলেন? আইসোস্টেসি শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে কে সর্বপ্রথম আইসোস্টেসি কথাটি ব্যবহার করেছিলেন? ক্লারেন্স ডাল্টন 1889 খ্রিস্টাব্দে। তিনি জানান যে তীব্র ঘূর্ণায়মান পৃথিবী পৃষ্ঠের অসম যে ভূমিরূপগুলি রয়েছে, ভূ অভ্যন্তরে সান্দ্র মণ্ডলের ওপর তাদের নিজ নিজ উচ্চতা অনুযায়ী কি হয়েছে, গভীর ভারসাম্য বজায় রেখে কিন্তু ভেসে রয়েছে। তাহলে এই যে ক্লারেন্স ডাল্টন, তিনি কি বলেছিলেন আইসোস্টেসি মতবাদে? তিনি জানিয়েছিলেন যে ঘূর্ণয়মান পৃথিবী, আমরা তো জানি যে পৃথিবী নিজের অক্ষের চারপাশেও যেমন ঘুরছে, তেমন কিন্তু সূর্যের চারপাশেও পরিক্রমণ করছে। এই ঘূর্ণায়মান পৃথিবী কি করছে, যে অসম ভূমিরূপগুলো রয়েছে। অসম ভূমিরূপ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সেটা মালভূমি, সমভূমি, পার্বত্য অঞ্চল বা পাহাড় পর্বত ইত্যাদি কিন্তু বোঝানো হচ্ছে অসম ভূমিরূপ বলতে। কি করছে? অভ্যন্তর অর্থাৎ ভূমির নিচে ভূ অভ্যন্তরে সান্দ্র পদার্থ, এখানে সান্দ্র পদার্থ বলতে কিন্তু অ্যাস্ট্রোস্ফিয়ারের কথা বলা হচ্ছে, যার উপর কিন্তু সব প্লেটগুলো ভেসে রয়েছে। ঠিক আছে, সেই মণ্ডলের ওপর নিজ নিজ উচ্চতার ওপর ভিত্তি করে কিন্তু ভেসে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ পর্বতের যেহেতু বেশি উচ্চতা মালভূমির তুলনায়, তাহলে কি হচ্ছে, পর্বত কিন্তু বেশি গভীরে ডুবে রয়েছে, আবার মালভূমি কিন্তু সেই তুলনায় কম গভীরে ডুবে রয়েছে। বোঝা গেল? তারপরে কি আসছে দেখে নাও, সমস্থিতিক সামঞ্জস্য বিধান। ঠিক আছে, ক্ষয় কার্যের মাধ্যমে পর্বতের উচ্চতা যদি কমে বা পলি সঞ্চয়ের কারণে যদি সমুদ্রের আবহ বিকারের ভার বাড়ে, এই ভারসাম্য কিন্তু যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয় বা বিঘ্নিত হয়। ঠিক আছে, তখন কি হচ্ছে, ভূগর্ভস্থ যে সান্দ্র উপাদান রয়েছে, সেই সান্দ্র উপাদানটাকে আগে বললাম একবার অ্যাক্সোনোস্ফিয়ার। এই অ্যাক্সোনোস্ফিয়ার কি করছে, পার্শ্বীয় প্রবাহের মাধ্যমে কিন্তু এই ভারসাম্য যে ব্যালেন্সটা সেটা কি করছে, পুনঃস্থাপিত করছে, অর্থাৎ আগের জায়গায় আবার সেম ভাবে নিয়ে আসছে, যাকে কিন্তু কি বলা হচ্ছে, সমস্থিতিক সামঞ্জস্য বিধান। ঠিক আছে, বা আইসোস্টেসিক অ্যাডজাস্টমেন্ট কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে কি আছে দেখে নাও। এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখো, এইরি বনাম প্র্যাট, এই দুজনে কিন্তু কি করেছিল, সমস্থিতি যে মতবাদটি রয়েছে বা আইসোস্টেসি, এর সম্পর্কে কিন্তু আলাদা আলাদা দুটো মতবাদ দিয়েছে। ঠিক আছে, এই যে দুজনের মতবাদগুলো, সেটা কিন্তু এখন আমরা কম্পেয়ার বা তুলনা করব। ঠিক আছে, দেখো, তুলনার যে বিষয়গুলি রয়েছে তাদের তথ্য সম্পর্কে কি আছে। প্রথম যে বিষয়, মূল সূত্র, অর্থাৎ মূল সূত্রটার নাম কি, যে এইরি এবং প্র্যাট যে সূত্রগুলি দিয়েছিলেন, সেই সূত্রগুলির নাম কি কি? এইরির যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, ভাসমানতার সূত্র। ঠিক আছে, বা ল অফ ফ্লোটিং। আর হচ্ছে জন হেনরি প্র্যাট, যে প্র্যাট তিনি যে সূত্রটি দিয়েছিলেন আইসোস্টেসিস সম্পর্কিত, সেই সূত্রটির নাম হচ্ছে ক্ষতিপূরণ সূত্র। ঠিক আছে, তারপরে কি আছে, দেখো, শিলার ঘনত্ব বা ডেনসিটি। এক্ষেত্রে কি হবে, এইরির ক্ষেত্রে তিনি বলেছেন যে সমান এবং সুষম হয়ে থাকে, আবার প্র্যাট তার ধারণায় বলেছেন যে অসমান ও পরিবর্তনশীল কিন্তু শিলার ঘনত্ব থাকে। তারপরে কি আছে, দেখো, শিকড়ের গভীরতা। এক্ষেত্রে এইরি কি বলেছেন, উচ্চতার সাথে সাথে কি হচ্ছে, শিকড়ের গভীরতা কিন্তু বাড়ে। আর হেনরি কি বলেছেন, সমান গভীরতা কোনো শিকড় নেই, অর্থাৎ একই গভীরতায় থাকে, এর কিন্তু কোনো রুট বা শিকড় কিন্তু নেই বলে কিন্তু কে মনে করেছেন, প্র্যাট কিন্তু মনে করেছেন। তারপরে কি আছে, দেখো, বাস্তব উপমা। কি বলা হয়েছে, জলে ভাসমান বিভিন্ন দৈর্ঘ্যের কাঠের টুকরো, অর্থাৎ তিনি কি করেছিলেন, যে তিনি তার তত্ত্বটি দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু তিনি একটি পরীক্ষা করেছিলেন, যেখানে তিনি কি করেছিলেন, জলের মধ্যে কাঠের টুকরো ভাসিয়ে কিন্তু তার পরীক্ষাটা প্রমাণ করেছিলেন। আর এদিকে হেনরি কি করেছিলেন, তার পরীক্ষা প্রমাণের ক্ষেত্রে বা তার যে তত্ত্বটা দিয়েছিলেন, সেক্ষেত্রে একটি পরীক্ষা করেছিলেন। তিনি করেছিলেন পারদে ভাসমান বিভিন্ন ধাতুর টুকরো, যেমন লোহা, সীসা, আলাদা আলাদা ধাতু কিন্তু পারদে ভাসিয়ে দিয়ে পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, তারপরে কি আছে দেখে নেব। ভূ ভারসাম্যের, এক সেকেন্ড,
ভূভারসাম্যে ভৌত রূপরেখা। এখানে কি কি বলা হচ্ছে দেখে নাও। সমান ঘনত্ব এবং অসমান গভীরতা। এরির মতে পর্বতগুলোর ঘনত্ব মালভূমি বা সমভূমির মতোই সমান হয়। তিনি মনে করেন যে সবগুলোর ঘনত্ব কিন্তু একই হয়, তাই উঁচু পর্বতকে ভাসিয়ে রাখতে তার একটি বিশাল অংশ কি হয়, শিকড় বা বিশাল অংশ বা শিকড় কি করছে, ভূগর্ভে কিন্তু ডুবে রয়েছে বলে এরই মনে করছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ক্ষতিপূরণ তল। এখানে কি বলা হচ্ছে, প্র্যাটের মতে, এখানে প্র্যাট বলেছেন যে সমস্ত ভূমিরূপ ভূ অভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমান চাপ প্রয়োগ করে। ঠিক আছে, একটি নির্দিষ্ট গভীরতা কি হয়, সব রকমের ভূমিরূপ কিন্তু একই রকম চাপ প্রয়োগ করে বলে কে মনে করছেন, প্র্যাট। এই কাল্পনিক তলটিকে কিন্তু ক্ষতিপূরণ তল হিসাবে আমরা জানি বা লেভেল অফ কম্পেনসেশন কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে লাস্ট পয়েন্ট কি আছে দেখে নাও, অভিকর্ষজ অসঙ্গতি। এখানে কি বলা হচ্ছে, ভূ ভারসাম্য যদি বিঘ্নিত হয়, ভূমিরূপে যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য যদি কি হয়, যে ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, তবে কি হচ্ছে, অভিকর্ষজ তাত্ত্বিক মানের সাথে পরীক্ষামূলক মানের অমিল কিন্তু লক্ষ্য করা যায়, যাকে কি বলা হচ্ছে, ধনাত্মক বা ঋণাত্মক অভিকর্ষজ অসঙ্গতি কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, দেখো পাশে কিন্তু একটি চিত্র দেওয়া আছে, এখানে কিন্তু আলাদা আলাদা ভূমিরূপ অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি এবং সমুদ্রতল, প্রত্যেকটি ভূমিরূপের কি দেখানো হয়েছে যে কতটা পরিমাণ কে অ্যাটমসফিয়ারে ডুবে রয়েছে। ঠিক আছে, যার উচ্চতা বেশি অর্থাৎ পর্বতের উচ্চতা কিন্তু বাকিগুলোর থেকে বেশি, সে কারণে কি হচ্ছে, পর্বত কিন্তু বেশি নিচ অব্দি রয়েছে। আবার মালভূমি হচ্ছে কিছুটা উচ্চতা কম, এই কারণে কি হচ্ছে, মালভূমি পর্বতের তুলনায় কিছুটা কম ডুবে রয়েছে। আবার সমভূমি কি হচ্ছে, দুটোর থেকে উচ্চতা কম, সে কারণে কিন্তু দুটোর থেকে কম ডুবে রয়েছে। আবার এই যে সমুদ্র তল রয়েছে, সমুদ্র তল হচ্ছে সবার থেকে নিচু হওয়ার জন্য কি হচ্ছে, সব থেকে কম পরিমাণ নিচে ডুবে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এরির মতে। ঠিক আছে, সমান শিলা ঘনত্ব এবং অসমান গভীরতা। ঠিক আছে, তিনি বলেছেন যে সবগুলো শিলার ঘনত্ব সেমই হয়, কিন্তু হচ্ছে গভীরতা আলাদা আলাদা হয়ে থাকে। ওকে, তো বোঝা গেল আইসিসিসি মতবাদ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। এতটুকু কিন্তু আলোচনা ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে, সেই ডাউট ক্লিয়ার করার কিন্তু সুযোগ তোমরা আমাদের সাথে যুক্ত যাওয়ার পর পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।